আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোষ ও এর গঠন চ্যাপ্টারের 2 নম্বর কোশ্চেন সলভ ক্লাস। আশা করি প্রথম ক্লাস সবাই করেছেন। এখন আমি শুরুতেই আপনাদের একটা কোশ্চেন করব, দেখি কে আগে উত্তর দিতে পারে। আচ্ছা বলেন তো, মানবদেহের নিউরন কোষের দৈর্ঘ্য কত? চট করে কমেন্ট উত্তরটা দিয়ে যান। আচ্ছা আমাদের ক্লাসটা শুরু করি। আমি প্রথমে একবার ক্লাস শুরু করছিলাম, যে ফার্স্টে লেখা দেখতে পারতেছেন, তখন আমি দেখতে পারতেছিলাম এত ব্লার দেখা যাইতেছে, এই জন্য আবার পুনরায় শুরু করা আর কি। আচ্ছা কথা আর না বলি, আমরা অপশন ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএকে কি বলা হয়? ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে না, নিউক্লিয়াস থেকে আসছে না, অর্থাৎ নিউক্লিওজোম। মুরগি। আচ্ছা, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএকে কি বলা হয় তাহলে? নিউক্লিওজোম বলা হয়। আশা করি মনে থাকবে। আরেকবার বলছি, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত ডিএনএকে কি বলা হয়? নিউক্লিওজোম বলা হয়। এরপর কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? সবাই জানেন মাস্টার মলিকিউল নামে পরিচিত কি? ডিএনএ। আর মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কাকে? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জিনোমকে। এরপর প্রোটিনকে কি বলা হয়? প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। আরএনএকে বলা হয় প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট। প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট। আচ্ছা, আসলে এখন অনেক ভোরবেলা, সকালবেলা, এর জন্য পাখি মুরগি সবাই হচ্ছে কথা বলতেছে আর কি। আচ্ছা, কোনটি প্রি এমআরএনএ পরিমার্জনা প্রক্রিয়ার অংশ নয়? প্রি এমআরএনএ পরিমার্জনা প্রক্রিয়ার অংশ কয়টা সেটা আমাদের আগে জানতে হবে। প্রি এমআরএনএ পরিমার্জনা প্রক্রিয়ার অংশ কয়টা? প্রি এমআরএনএ পরিমার্জনা প্রক্রিয়ার অংশ হচ্ছে 3টা। কয়টা? 3টা। প্রি এমআরএনএ পরিমার্জনা প্রক্রিয়ার অংশ কয়টা? 3টা। কি কি? ক্যাপিং, টেইলিং, আর হচ্ছে কি স্প্লাইসিং। ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং। আমার সাথে সাথে পড়ে ফেলুন। ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং। ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং। আচ্ছা, প্রি এমআরএনএ পরিমার্জনা প্রক্রিয়ার অংশ 3টা। তাহলে বাদ গেল কে? স্ক্যানিং। তাহলে অ্যান্সার কি হবে? যেহেতু 9 বলছে, তাহলে অ্যান্সার হবে কি? স্ক্যানিং। আচ্ছা, দেখা যাচ্ছে কি এরপরে হচ্ছে আমাদের কি কোশ্চেন, ট্রান্সলেশন প্রক্রিয়ায় ইনিশিয়েটরে অনেক ইম্পর্টেন্ট। ইনিশিয়েটর টিআরএনএ কোন অ্যামিনো অ্যাসিডকে সংযুক্ত করে? মনে রাখবেন, ইনিশিয়েটর বলতে কি বোঝায়? সূচনা নির্দেশ করে। ইনিশিয়েটর কি নির্দেশ করে? সূচনা নির্দেশ করে। আর এটা একটাই, সেটা হচ্ছে কি? ম্যাথিওনিন। ম্যাথিওনিন কি? সূচনা কারক আর কি, সূচনা নির্দেশ করে ম্যাথিওনিন। তাহলে হচ্ছে যেখানে আমরা ইনিশিয়েটর দেখব সেটাই কি হবে? ম্যাথিওনিন হবে। কি হবে? ম্যাথিওনিন হবে। এরপরে কোশ্চেন, 4 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনের উদাহরণ কোনটি? 4 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনের উদাহরণ কোনটি? আচ্ছা, এখানে আমরা জানি হচ্ছে লাইসোজোম। লাইসোজোম হচ্ছে 1 পলিপেপটাইড দ্বারা। কয় পলিপেপটাইড দ্বারা? লাইসোজোম হচ্ছে 1 পলিপেপটাইড দ্বারা। এরপর ইন্টোগ্রিন। ইন্টোগ্রিন হচ্ছে 2 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন। ইন্টোগ্রিন কি? 2 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন। এরপরে কোলাজেন। কোলাজেন হচ্ছে 3 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন। লাস্ট হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে 4 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন। আচ্ছা, তাহলে কি হবে অ্যান্সার? হিমোগ্লোবিন। তাহলে অ্যান্সার কি হবে? হিমোগ্লোবিন। 4 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনের উদাহরণ কোনটি? হিমোগ্লোবিন। এরপরে কোশ্চেন কি, আদিকোষে জিন প্রকাশের ক্ষেত্রে অপেরণের অংশ নয় কোনটি? আচ্ছা, অপেরণের অংশ কয়টা সেটা তো আগে জানতে হইব না। অপেরণের অংশ হচ্ছে 4টা। কয়টা? অপেরণের অংশ হচ্ছে 4টা। কি কি? কি কি? গাঠনিক, তারপর হচ্ছে প্রোমোটার জিন, বা প্রোমোটার জিনের আরেক নাম কি? প্রোমোটার জিন বা উদ্দীপক জিন। প্রোমোটার জিন, তারপর হচ্ছে কি অপারেটর জিন। একটু নামগুলো মনে রাখবেন। অপারেটর জিনের আরেক নাম কি? অপারেটর জিনের আরেক নাম হচ্ছে চালক জিন। এরপরে হচ্ছে কি রেগুলেটর জিন। কি? রেগুলেটর জিন। রেগুলেটর জিনের আরেক নাম কি? নিয়ন্ত্রক জিন।
আচ্ছা, এরপর তাহলে বসে কি যে তাহলে আমাদের কি হইল, একটা হচ্ছে গাঠনিক, তারপর হচ্ছে প্রমোটার বা উদ্দীপক, অপারেটর বা চালক, আর হচ্ছে রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। এটা হচ্ছে আমাদের এই চারটা হচ্ছে অপেরণের অংশ। তাহলে 9 কোনটা? 9 হচ্ছে স্প্লিট জিন। 9 কোনটা? এই যে বাকি যেটা আছে ওইটাই স্প্লিট জিন। ট্রান্সলেশন প্রক্রিয়ায় ইনিশিয়েটর, আমি বলছি ইনিশিয়েটর মানে কি? সূচনা নির্দেশ করে। কে সূচনা নির্দেশ করে? ম্যাথিওনিন সূচনা নির্দেশ করে। কে সূচনা নির্দেশ করে? ম্যাথিওনিন সূচনা নির্দেশ করে। এরপরে কোয়েশ্চেন, ক্লোরোফিল বি এবং জ্যান্থোফিলের রং যথাক্রমে কি? আমরা জানি জ্যান্থোফিল এখানে কি আছে? জ্যান্থোফিলের রং কি হবে? হলুদ হবে। কোথায় হলুদ আছে? এই যে হলুদ আছে। এটা দেখে কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। কিন্তু ক্লোরোফিল বি এটা আমরা জানবো। ক্লোরোফিল বি এর হচ্ছে রং হচ্ছে মনে রাখবেন কেমন? নীলাভ সবুজ। কেমন? নীলাভ সবুজ। অপরদিকে ক্লোরোফিল এ এর রং হচ্ছে হলদে সবুজ। ক্লোরোফিল এ হচ্ছে হলদে সবুজ আর ক্লোরোফিল বি হচ্ছে কি? নীলাভ সবুজ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে কি দেখি আমরা, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এর কাজ কোনটি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ কোনটি? আমরা জানি হচ্ছে ট্রান্সক্রিপশন কি করে? ট্রান্সক্রিপশন করে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ। আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মানে কি? আরএনএ থেকে ডিএনএ। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ কোনটা? আরএনএ থেকে দ্বিসূত্রক ডিএনএ তৈরি, আরএনএ থেকে একসূত্রক ডিএনএ তৈরি, একসূত্রক ডিএনএ থেকে আরএনএ তৈরি, দ্বিসূত্রক ডিএনএ থেকে আরএনএ তৈরি। অ্যান্সার হবে একসূত্রক আরএনএ থেকে আর একসূত্রক ডিএনএ তৈরি। অ্যান্সার হবে কি? একসূত্রক আরএনএ থেকে একসূত্রক ডিএনএ তৈরি। মূলত হচ্ছে আমাদের এই একসূত্রক ডিএনএটা পরবর্তীতে কি হয়? এই একসূত্রক ডিএনএটা পরবর্তীতে হচ্ছে কি দ্বিসূত্রক ডিএনএতে পরিণতি লাভ করে। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখি আমরা, উদ্ভিদ কোষে কোনটি অনুপস্থিত? উদ্ভিদ কোষে কোনটা নাই? সেলুলোজ। সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান, কোষ প্রাচীরের উপাদান। তার মানে কি? সেলুলোজ আছে। তারপর হচ্ছে কি? ফসফোলিপিড। ফসফোলিপিড কি? এটা হচ্ছে কোষ ঝিল্লির গাঠনিক উপাদান। এটা তো উদ্ভিদ কোষের মধ্যেই পড়ে। তার মানে ফসফোলিপিডও আছে। তারপর হচ্ছে কি? ক্লোরোফিল। ক্লোরোফিল তো যে প্লাস্টিডের একটা কি গুরুত্বপূর্ণ পিগমেন্ট বলা যায়। তাহলে কি? ক্লোরোফিলও আছে। এরপর কি? কাইটিন। কাইটিন কি? কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর। কার কোষ প্রাচীর? ছত্রাকের কোষ প্রাচীর। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কাইটিন। এরপরে নিচের কোনটির কোষ প্রোক্যারিওটিক? প্রো মানে কি? আদি। ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। অর্থাৎ যেটা নিউক্লিয়াস মেইনলি হচ্ছে কি সুগঠিত না, সেটা হচ্ছে কি প্রোক্যারিওটিক। কে হবে অ্যান্সার? এখানে শৈবাল, প্রোটোজোয়া, মেটাজোয়া এরা সবাই হচ্ছে ইউক্যারিওটিক, অর্থাৎ এদের হচ্ছে নিউক্লিয়াসটা কি সুগঠিত। অপরদিকে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদির হচ্ছে নিউক্লিয়াসগুলো কি সুগঠিত নয়, অর্থাৎ এরা হচ্ছে প্রোক্যারিওটিক। আশা করি বুঝতে পারছেন। এরপর কোষ পরিমাপের একক না কোনটা? আচ্ছা, কোষ পরিমাপের একক নয় কোনটি? কিটা আছে? মিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার। মনে রাখবেন কোষ পরিমাপ করা যায় কি কি দিয়ে? সেন্টিমিটার, তারপরে হচ্ছে মিলিমিটার, মাইক্রোমিটার বা মাইক্রন, তারপর হচ্ছে ন্যানোমিটার, অ্যাংস্ট্রম ইত্যাদি দিয়ে কোষ পরিমাপ করা যায়, কিন্তু মিটার দিয়ে কোষ পরিমাপ করা হয় না। ক্যান্সার হবে কি? মিটার। এরপরে কোশ্চেন কি? সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, যেটা নিউক্লিয়াস সুগঠিত সেটা কি? সেটা হচ্ছে ইউ। বায়োলজিতে ইউ মানে কি? প্রকৃত। ইউ মানে প্রকৃত। আর প্রো মানে কি? আদি। তাহলে অ্যান্সার কি হবে? সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলা হয়? সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। এরপরে কোশ্চেন কি? প্রোটোপ্লাজম শব্দটি প্রোটোপ্লাজম শব্দটি কোন নামের সাথে যুক্ত? মনে রাখবেন প্রোটোপ্লাজম প্রো কার সাথে যুক্ত? পারকিনজের সাথে যুক্ত। কার সাথে? পারকিনজে। প্রোটোপ্লাজম কার সাথে যুক্ত? পারকিনজের সাথে যুক্ত। রবার্ট হুক কি করছে? কোষবিদ্যার জনক। তারপর হচ্ছে ডুজারডিন মনে রাখবেন, উনি হচ্ছে কি বলছিল? এই প্রোটোপ্লাজমকে উনি হচ্ছে কি করছিল? সার্কুট নামে অভিহিত করছিল। সর্বপ্রথম উনি এই প্রোটোপ্লাজম তো পরে হচ্ছে নাম হয়েছে। উনি একটা জেলির মতো থকথকে দেখতে পাই, যেটা তো হচ্ছে আমরা এখন প্রোটোপ্লাজম হিসেবে জানি, কিন্তু উনি কি নাম দিছিল? সার্কুট নাম দিছিল এই ডুজারডিন। আর রবার্ট ব্রাউন কি করছে? নিউক্লিয়াস বর্ণনা করছে। আচ্ছা, এরপর কোনটি প্রাণী বা উদ্ভিদের সকল মৌলিক জৈবিক কাজ সম্পন্ন করে? মনে রাখবেন মৌলিক জৈবিক কাজকে সম্পন্ন করে
সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া নাকি প্রোটোজোয়া? মৌলিক জৈবিক কাজ সম্পন্ন করে হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে কি বলা হয়? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয়। কি বলা হয়? জীবনের ভৌতভিত্তি। আর ক্রোমোজোমকে কি বলা হয়? ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌতভিত্তি। আর জীবনের ভৌতভিত্তি কাকে বলা হয়? প্রোটোপ্লাজমকে বলা হয়। তাহলে মনে রাখবেন, যদি মৌলিক জৈবিক কাজ সম্পন্ন করে তাহলে কি হবে? অ্যান্সার হবে প্রোটোপ্লাজম। এরপর প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলে অভিহিত করেন কে? এই যে জীবনের ভৌতভিত্তি, জীবনের ভৌতভিত্তি মনে রাখবেন যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি হিসেবে আখ্যায়িত করে হচ্ছে হাক্সলে। কে? হাক্সলে। জীবনের ভৌতভিত্তি হিসেবে অভিহিত করে হচ্ছে হাক্সলে। আর পার্কিন যে কী করে? পার্কিন যে সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি কী করে? ব্যবহার করে। আর তাহলে হাক্সলে কী করছে? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলে অভিহিত করছে। তাহলে কী হবে আনসার? জীবনের ভৌতভিত্তি বলে কে অভিহিত করছে? হাক্সলে। তারপরে কোষ মধ্যস্থ জেলির ন্যায় থকথকে পদার্থ। জেলির ন্যায় থকথকে পদার্থ কোনটা? জেলির ন্যায় থকথকে পদার্থ কি? জেলির ন্যায় থকথকে পদার্থ হচ্ছে কাকে বোঝাচ্ছে? প্রোটোপ্লাজমকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? প্রোটোপ্লাজমকে বোঝাচ্ছে। আচ্ছা, জেলির ন্যায় থকথকে পদার্থকে কোন বিজ্ঞানী সারকট? আমি বলছিলাম এখানে সারকট। সারকট বলেছে কে? সারকট বলছে হচ্ছে এই যে ডুজারডিন। কে? ডুজারডিন। আনসার কি হবে? আনসার হবে ডুজারডিন। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনগুলো দেখি। এখানে বলছে একটি কোষের সাথে আরেকটি কোষের ইন্টারকানেক্টিং টিস্যুর নাম কি? একটি কোষের সাথে আরেকটি কোষের ইন্টারকানেক্টিং টিস্যুর নাম কি? একটি কোষের সাথে আরেকটা কোষের ইন্টারকানেক্টিং টিস্যুর নাম হচ্ছে কি? বলেন তো কি হবে? প্লাজমোডেসমাটা। কি? প্লাজমোডেসমাটা। অ্যান্সার হবে কি? প্লাজমোডেসমাটা। একটা কোষের সাথে আরেকটা কোষের ইন্টারকানেক্টিং টিস্যুর নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এরপরে কি? স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেল কে দিছিল বলেন তো? স্যান্ডউইচ মডেল দিছিল কি? ওই যে ড্যানিলি অ্যান্ড ড্যাফসন। সে তারা কি দিছিল? যে স্যান্ডউইচ মডেলকে দ্বিস্তর বিশিষ্ট মডেল বলে আখ্যায়িত করছিল। কি বলছিল? দ্বিস্তরী বিশিষ্ট মডেল বলে আখ্যায়িত করছিল। আর বলেন তো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল কে দিছিল? সিঙ্গার এবং নিগলসন। ভেরি গুড। আচ্ছা, তাহলে স্যান্ডউইচ মডেল কোনটা? স্যান্ডউইচ মডেল হচ্ছে কি? দ্বিস্তর বিশিষ্ট মডেল। এরপরে কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? আচ্ছা, মনে রাখবেন কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 ভাগ হচ্ছে কি? লিপিড। কত ভাগ লিপিড? প্রায় 75 ভাগ লিপিড। এখানে প্রোটিন আছে। প্রোটিনের পরিমাণ হচ্ছে 60 থেকে 80%। 60 থেকে 80%। তাহলে কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? প্রায় 75 ভাগ। আর প্রোটিন কত? 60 থেকে 80%। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন কি? কোষ ঝিল্লিতে প্রোটিনের পরিমাণ কত? কোষ ঝিল্লিতে প্রোটিনের পরিমাণ হচ্ছে কত? 60 থেকে 80%। কত? 60 থেকে 80%। এরপরে কোশ্চেন কি? যে ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে যে অণু থাকে সেটি হলো, ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে যে অণুটি থাকে সেটি কি? সেটা হচ্ছে আমরা পড়ছিলাম যে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলে কি থাকে? কোলেস্টেরল থাকে। কি থাকে? কোলেস্টেরল থাকে। আচ্ছা, প্লাজমা মেমব্রেনের আধুনিকতম ও সর্বজন গ্রাহ্য মডেল কোনটি? আমরা জানি প্লাজমা মেমব্রেন কি? কোষ ঝিল্লি। এর আধুনিকতম ও সর্বজন গ্রাহ্য মডেল কোনটা? কোনটা? ফ্লুইড মোজাইক মডেল। কোনটা? ফ্লুইড মোজাইক মডেল। প্রোটিন কোথায় তৈরি হয়? প্রোটিন কোথায় তৈরি হয়? প্রোটিনের সাথে কার রিলেশন? রাইবোজোমের রিলেশন। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়। তাহলে প্রোটিন কোথায় তৈরি হয়? রাইবোজোমে তৈরি হয়। এরপরে কোশ্চেন, কোন ধাতব আয়নটি রাইবোজোমে অনুপস্থিত? আমরা জানি কি যে হচ্ছে রাইবোজোমে হচ্ছে আমাদের কি থাকে? আরএনএ আর হচ্ছে প্রোটিন 50-50 থাকে। এর আগে কত ক্লাসে আমরা পড়ছি 50-50 থাকে, অর্থাৎ এদের কি অনুপাতটা 1:1 আকারের হয়ে থাকে। কিন্তু রাইবোজোমে কিছু পরিমাণ আর কি ধাতব আয়ন দেখা যায়, যেমন হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতব আয়ন থাকে। থাকে না হচ্ছে কে? আয়রন। থাকে না কে? আয়রন বা লৌহ। আচ্ছা, এরপরের কোশ্চেন কি? রাইবোজোমে 50S ও 30S এর দুটি সাব ইউনিট একত্রিত হয়ে গঠন করে কি? এগুলো কি আমরা গত ক্লাসে ব্যাখ্যা সহ পড়েছি। 50 আর 30 কি হবে? 70। আর 80 কি? 80 হচ্ছে 60 + 40। আচ্ছা, এরপরের কোশ্চেন, মানব দেহে
মানবদেহের কোষে বিদ্যমান রাইবোজোম কোন প্রকারের? মানবদেহের কোষে। আমরা কি ইউক্যারিওটিক না? তাহলে আমাদের কোষে কোনটা থাকবে? অবশ্যই 80H। কোনটা? 80H। আচ্ছা, এরপরে আসি। পরের কি কোশ্চেন, যে কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি ঘটে? আমি জানি সবাই পারতেছেন, কি লাইসোজোম অপশন খুঁজতেছেন না? এই যে লাইসোজোম। কি হবে? লাইসোজোম। অটোফ্যাগি ঘটে কার? লাইসোজোম। এখন আমরা যা পড়বো ফার্স্ট ক্লাসে আমরা একটু মানে মোটামুটি রিপিট কোশ্চেনই বলা যায়, মানে আপনারা টপিক থেকে মিল পাবেন আর কি। কোন কোন কোষাঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার? মনে রাখবেন, এনজাইমের আধার বলা হয় কাকে? লাইসোজোমকে। তাহলে কোন কোষাঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে? তার নাম কি? আমরা জানি এনজাইমের আধার হচ্ছে আমাদের লাইসোজোম। তাহলে এনজাইমের আধার কে? লাইসোজোম। অটোফ্যাগিতে কোন অঙ্গাণুটি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে? অটোফ্যাগি মানে কি? লাইসোজোম। কি? লাইসোজোম। অটোফ্যাগি মানে কি? লাইসোজোম। এরপরের কোশ্চেন কি, কোন অঙ্গাণু থেকে অ্যাক্রোজোম সৃষ্টি হয়? আচ্ছা, আমরা যখন গলগি বডির কাজ পড়েছি তখন কিন্তু পড়েছিলাম যেটা হচ্ছে কি করে? শুক্রাণুর অ্যাক্রোজোম সৃষ্টি করতে সহায়তা করে। কি করে? শুক্রাণুর অ্যাক্রোজোম সৃষ্টি করতে সহায়তা করে। কে করে? গলগি বডি। কে করে? গলগি বডি। তাহলে কোন অঙ্গাণু থেকে অ্যাক্রোজোম সৃষ্টি হয়? গলগি বডি থেকে। নিচের কোন কোষে সর্বাধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে? সর্বাধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে কোন কোষে? অবশ্যই কিডনির কোষে। কোন কোষে? কিডনির কোষে আর লিভারে অর্থাৎ আর কোথায়? লিভারে। তাহলে নিজের কোন কোষে সর্বাধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে? কিডনির কোষে বা যকৃতে। এখানে 1000 বা অধিক হচ্ছে কি থাকতে পারে? এটা কোষে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে? বলুন, কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে? কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে? গলগি বডিকে। ভেরি গুড। কাকে? গলগি বডিকে। এরপরে আমিষ সংশ্লেষণ ও স্নেহজাতীয় পদার্থের বিপাক সাধন করে কে? আমিষ, যেখানে প্রোটিন, আমিষ কি? প্রোটিন। কি হবে অ্যান্সার? রাইবোজোম। কি হবে? রাইবোজোম। উদ্ভিদ কোষে কোনটি শোষণের প্রধান অঙ্গ? শোষণের প্রধান অঙ্গ কোনটা? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড নাকি রাইবোজোম? মনে রাখবেন, শোষণের প্রধান অঙ্গ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কি? মাইটোকন্ড্রিয়া। শোষণের প্রধান অঙ্গ কোনটা? শোষণের প্রধান অঙ্গ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কি? শোষণের প্রধান অঙ্গ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরে মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয় না নিম্নের কোন প্রক্রিয়াটি? কেলভিন চক্র, ইলেকট্রন পরিবহন, অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, ক্রেবস চক্র। কি হবে? মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয় না নিম্নের কোন প্রক্রিয়াটি? কেলভিন চক্র। সবাই ধরে ফেলেছেন। কি হবে? কেলভিন চক্র। আমরা জানি কেলভিন চক্র কোথায় হয়? এটা হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্টোমায়। কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্টোমায় হয়। আর হচ্ছে আপনার ক্রেবস চক্র কোথায় হয় বলেন তো? ক্রেবস চক্র কোথায় হয়? এটা হয় কি কোথায়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। আর অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন কোথায় হয়? অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন হয় মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে। অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন হয় মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে। আর ক্রেবস চক্র হয় কি? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। আচ্ছা, এরপরে উদ্ভিদ কোষে রান্নাঘর বলা হয় কাকে? উদ্ভিদ কোষে রান্নাঘর বলা হয় কাকে? প্লাস্টিডকে। কাকে বলা হয় রান্নাঘর? প্লাস্টিডকে। কে আছে এখানে প্লাস্টিড হিসেবে? ক্লোরোপ্লাস্ট। কি আছে? ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের জ্যান্থোফিলে কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে? আমি বলছি জ্যান্থোর হ, এখানে কি হ মানে কি? হলুদ। মানে কি? হলুদ। উদ্ভিদের জ্যান্থোফিলে কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে? হলুদ রঞ্জক পদার্থ থাকে। আর হচ্ছে কমলাতে কি থাকে? কমলাতে কি রঞ্জক পদার্থের নাম কি? ক্যারোটিন। ক্যারোটিনে কি থাকে? কমলা আর লাল। সবুজ কি? সবুজ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবুজ কি? সবুজ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এরপরে কোশ্চেন কি, গাজরের মূলে থাকে কোনটি? আমরা জানি গাজরের মূল কেমন থাকে? রঙিন থাকে। আর রঙিনের জন্য কাজ করে কে? রঙিনের জন্য কাজ করে আমাদের ক্রোমোপ্লাস্ট। কে কাজ করে? ক্রোমোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিড কোনটি? আমরা জানি 3 ধরনের প্লাস্টিডের মধ্যে কার বর্ণ নাই? কোনটা বর্ণহীন?
লিউকোপ্লাস্ট। কোনটা বর্ণহীন? লিউকোপ্লাস্ট। কে বর্ণহীন? লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। এরপর উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে কোনটি থাকে না? আমরা জানি উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে কি থাকে না? সেন্টিউল থাকে না। কি থাকে না? সেন্টিউল থাকে না। এখানে সেন্টোজোমও আছে, তার মানে অপশন হচ্ছে কি দুইটাই সঠিক। কে থাকে না? সেন্টিউল বা সেন্টোজোম থাকে না। এরপর কোষীয় মাইক্রোটিবিউলসের ব্যাস কত? কোষীয় মাইক্রোটিবিউলসের ব্যাস মনে রাখবেন 10 থেকে 20 মিলি মাইক্রন। কত? 10 থেকে 20 মিলি মাইক্রন। 10 থেকে 20 মিলি মাইক্রন। মিলি মাইক্রন, মাইক্রন দেখে কিন্তু এর আবার দাগাই দিন না। অ্যান্সার কী হইব? 10 থেকে 20 মিলি মাইক্রন। নিচের কোনটি দ্বারা সেন্টিউল গঠিত হয় না? আচ্ছা, প্রোটিন, লিপিড, এটিপি নাকি কার্বোহাইড্রেট? আমরা জানি যে হচ্ছে সেন্টিউলের প্রধান রাসায়নিক উপাদানই হচ্ছে কি প্রোটিন। প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন। আর সামান্য পরিমাণে কি থাকে? সামান্য পরিমাণে এটিপি আর লিপিড থাকে। তাহলে সেন্টিউল গঠিত হয় না কোনটা? কি হবে? কার্বোহাইড্রেট। কি হবে? কার্বোহাইড্রেট। এরপর একটু ব্লার ব্লার লাগতেছে। আচ্ছা, একটু ঠিক হয়েছে। শুক্রাণুর লেজ গঠন করে কোন অঙ্গাণুটি? শুক্রাণুর লেজ গত ক্লাসে পড়ছি আমরা। শুক্রাণুর লেজ গঠন করে কোন অঙ্গাণুটি? সেন্টিউল। কোন অঙ্গাণুটি? সেন্টিউল। কোন অঙ্গাণুটি? সেন্টিউল। আর কি করে সেন্টিউল? কি করে? যে মাকুতন্তু গঠনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে, তারপরে হচ্ছে কি করে? আচ্ছা, কোষ বিভাজনে সাহায্য করে, মাকুতন্তু গঠনে সাহায্য করে, শুক্রাণুর লেজ গঠন করে। তারপরে কোনটি কোষ বিভাজনে অংশ নেয়? সেম কোশ্চেন। কোষ বিভাজনে অংশ নেয় কে? সেন্টিউল। কে কোষ বিভাজনে অংশ নেয়? সেন্টিউল। কে? সেন্টিউল। একটি মাইক্রোটিবিউলসের কাজ নয় কোনটি? মাইক্রোটিবিউলসের কাজ নয় কোনটি? রোগ জীবাণু ধ্বংস করা। মাইক্রোটিবিউলসকে রোগ জীবাণু ধ্বংস করে? আচ্ছা, মাকুতন্তু গঠন করে, হ্যাঁ। সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করে, হ্যাঁ। অঙ্গাণুর যোগাযোগ রক্ষা করে, এটাও সঠিক। তার মানে অ্যান্সার কী হবে? রোগ জীবাণু ধ্বংস করা। এটা কি মাইক্রোটিবিউলসের কাজ না। একটা মশা গুড়গুড় করতেছে। আচ্ছা, তারপরের কোশ্চেন কি? প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? বলেন, প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে কি? নিউক্লিয়াস। কি? নিউক্লিয়াস। আর হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে কি? লাইসোজোম। সবচেয়ে ক্ষুদ্রতম লাইসোজোম। এরপর কোন উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না? কোন উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না? সিপনলে। কোথায়? সিপনলে। এটা হচ্ছে আমাদের অনেকবার আসছে। সিপনলে। কোন উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না? সিপনলে। কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কাকে? কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের মস্তিষ্ক বা বলে কি কেন্দ্রিকা বা প্রাণকেন্দ্র, কত কিছু বলা যায়। আচ্ছা, তারপরে কোশ্চেনে যাই। নিউক্লিয়াসে সর্বপ্রথম ক্রোমোজোম প্রত্যক্ষ করেন কে? নিউক্লিয়াসে সর্বপ্রথম ক্রোমোজোম প্রত্যক্ষ করে কে? নিউক্লিয়াসের ভিতর সর্বপ্রথম ক্রোমোজোম দেখতে পাই হচ্ছে কে? কার্ল নাগেলি। কে? কার্ল নাগেলি। নিউক্লিয়াসের সর্বপ্রথম ক্রোমোজোম প্রত্যক্ষ কে করে? কার্ল নাগেলি করে। আর নামকরণ করে কে? আবিষ্কার করে হচ্ছে কে? আবিষ্কার করে হচ্ছে বার্গার সাহেব। আচ্ছা, তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে কার্ল নাগেলি। ক্যারিওলিম্ফ কি? ক্যারিওলিম্ফ হচ্ছে কি? ক্যারিওলিম্ফ হচ্ছে নিউক্লিওপ্লাজম। ক্যারিওলিম্ফ কি? ক্যারিওলিম্ফ হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। ক্যারিওলিম্ফ হচ্ছে নিউক্লিওপ্লাজম। একটি কোষ কতবার বিভক্ত হবে তা নির্ধারণ করে কে? একটা কোষ কতবার বিভক্ত হবে তা নির্ধারণ করে কে? ক্রোমোজোম, না ডিএনএ, না টেলোমিয়ার, নাকি সেন্ট্রোমিয়ার? বলেন তো দেখি অ্যান্সারটা কি হতে পারে? একটা কোষ কতবার বিভক্ত হবে তা নির্ধারণ করে কে? কে নির্ধারণ করে? টেলোমিয়ার। কে নির্ধারণ করে? টেলোমিয়ার। যারা টেলোমিয়ার পারছেন তাদেরকে অভিনন্দন। আচ্ছা, আমাদের যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মাথার ডিএনএর রিপিটেড সিকোয়েন্সই হচ্ছে কি? আমাদের এই টেলোমিয়ার। একদম মাথার চূড়ার দিকে ক্রোমোজোমের মাথার ডিএনএর ওইখানে থাকে কে? টেলোমিয়ার। আচ্ছা, এরপর তাহলে হচ্ছে একটা কোষ কতবার বিভক্ত হবে এটা নির্ধারণ কে করতেছে? টেলোমিয়ার করতেছে। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চলকে কি বলা হয়? নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চলকে কি বলা হয়? আমরা জানি
গৌণকুঞ্চন কি বলা হয়? গৌণকুঞ্চন। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চলকে কি বলা হয়? গৌণকুঞ্চন। গৌণকুঞ্চন। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চলকে কি বলা হয়? গৌণকুঞ্চন বলা হয়। গোল আলুর ক্রোমোজোম সংখ্যা কত? গোল আলুর ক্রোমোজোম সংখ্যা কত? 48। 48 কত? 48। গোল আলুর ক্রোমোজোম সংখ্যা কত? 48। পাটে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা, পাট মানে কত? 14। পাট মানে 14। ক্রোমোজোম এর সমাপ্তিস্থলকে কি বলা হয়? এই যে ক্রোমোজোমের সমাপ্তিস্থল কোথায় থাকে? ওই টেলোমিয়ারেই তো। মানে ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ যে বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল সেটাই হচ্ছে কি? টেলোমিয়ার। অর্থাৎ কি হইব অ্যান্সার? অ্যান্সার হইব টেলোমিয়ার। এরপরে কোশ্চেন, নিচের কোনটির প্রধান গাঠনিক উপাদান ডিএনএ? কার গাঠনিক উপাদান ডিএনএ? বলুন তো দেখি, কার গাঠনিক উপাদান? কার ডিএনএ? আমরা জানি কি এই যে ক্রোমোজোমের মধ্যেই তো কি থাকে? ডিএনএ থাকে না? তার মানে কি? সেন্ট্রোমিয়ার। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে সেন্ট্রোমিয়ার। এরপর ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন আর ডিএনএ। কি? ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন আর হচ্ছে ডিএনএ। তাহলে অ্যান্সার কি হবে? আমিষ ও ডিএনএ। এরপর ক্রোমোজোমের কোন অংশের কারণে দুটি ক্রোমোজোমের প্রান্ত পরস্পরের সাথে সংযুক্ত হতে পারে না? ক্রোমোজোমের কোন অংশের কারণে দুটি ক্রোমোজোমের প্রান্ত পরস্পরের সাথে সংযুক্ত হতে পারে না? কোনটার কারণে? টেলোমিয়ারের কারণে। কোনটির কারণে? এই যে টেলোমিয়ারের কারণে। এরপর গরুতে কত জোড়া, কয় জোড়া ক্রোমোজোম আছে বলুন? গরু, ছাগল এদের কয় জোড়া ক্রোমোজোম আছে? 30 জোড়া। অর্থাৎ কয়টা? 60টা ক্রোমোজোম আছে। গরুতে কয় জোড়া ক্রোমোজোম আছে? 30 জোড়া। বলুন তো মানুষের ক্রোমোজোম সংখ্যার সমসংখ্যক ক্রোমোজোম আর হচ্ছে কার আছে? অর্থাৎ 46টা ক্রোমোজোম আর কার আছে? এটা হচ্ছে জানাই দিবেন। আচ্ছা, এরপরের কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, আমাদের এখনকার কোশ্চেন হচ্ছে কি, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান 9 কোনটি? আমরা জানি যে হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হচ্ছে মেইনলি দুইটা। কি? একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে কি? প্রোটিন। আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে তো কি থাকে? ডিএনএ আরএনএ থাকে। তার মানে অ্যান্সার কি হবে? 9 কোনটা? ডিএনএ আরএনএও পাইছি, প্রোটিনও পাইছি। তাহলে 9 কোনটা? 9 হচ্ছে কি? এই যে লিপিড। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, আমরা হাত যখন দিই তখন মনে হয় হাতে ফোকাস করে আর হচ্ছে লেখাগুলো আরও ব্লার হয়ে যায় আর কি। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান 9 কোনটি? ক্রোমোজোমের রাসায়নিক উপাদান না কোনটি? সেম কোশ্চেন। কি হইব? লিপিড। কি হবে? লিপিড। কি হবে? লিপিড হবে। এরপর পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম থাকে কোনটা? আমাদের বইয়ের মধ্যে সুন্দর করে লেখা ছিল। পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম কোনটা? 2n = 4। কোনটা? 2n = 4। 2n = 4। এটা পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম থাকে কোনটায়? 2n = 4। ক্রোমোজোম আবিষ্কার হয় কোন সালে? ক্রোমোজোম আবিষ্কার করা হয় হচ্ছে 1875 সালে। কত সালে? 1875 সালে। কত সালে? 1875 সালে। ক্রোমোজোম আবিষ্কার করা হয় কোন সালে? 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করা হয়। কে আবিষ্কার করে? বার্গার সাহেব। কোনো ব্যাঙের 2n ক্রোমোজোম সংখ্যা কয়টি? কোনো ব্যাঙের 2n ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 26টি। কয়টি? 26টি। কোনো ব্যাঙের 2n ক্রোমোজোম সংখ্যা কয়টি? 26টি। নিউক্লিওসাইড, কি বলছে? সাইড। নিউক্লিওসাইড হচ্ছে পিউরিন বা পাইরিমিডিন প্লাস সুগার প্লাস ফসফেট। নো, যেগুলোর মধ্যে ফসফেট যুক্ত আছে, ফসফেট যুক্তগুলো হবে হচ্ছে নিউক্লিওটাইড। ফসফেট যুক্তগুলো হবে নিউক্লিওটাইড। আর তাহলে ফসফেট ছাড়া যেটা হবে সেটা হচ্ছে কি? নিউক্লিওসাইড। ফসফেট ছাড়াটা হবে হচ্ছে কি? নিউক্লিওসাইড। আর ফসফেট যুক্তগুলো হবে হচ্ছে কি? নিউক্লিওটাইড। আচ্ছা, এরপরে কোশ্চেন, নিচের কোনটি পিউরিন ক্ষারক? আমরা জানি পিউরিনের মধ্যে কি থাকে? অ্যাডিনিন আর গুয়ানিন। অ্যাডিনিন আর গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে কি? সাইটোসিন আর থায়ামিন। আর আরএনএর ক্ষেত্রে ইউরাসিল। তাহলে নিচের কোনটি পিউরিন ক্ষারক? পিউরিন ক্ষারক হচ্ছে কি? অ্যাডিনিন। কি আছে? অ্যাডিনিন। নিউক্লিক অ্যাসিড কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড গঠিত মেইনলি হচ্ছে কি? শর্করা, ওই যে বেস আর কি? ফসফেট। শর্করা, বেস আর কি? ফসফেট। শর্করা, বেস আর হচ্ছে কি? ফসফেট। অ্যান্টিকোডন পাওয়া যায় কোথায়? অ্যান্টিকোডন কোথায়? গত ক্লাসের কোশ্চেন কতবার আসছে এটা? টিআরএনএ। ডিএনএ রেপ্লিকেশন হয় কোন পদ্ধতিতে? আমরা জানি মেইনলি হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি? সংরক্ষণশীল বা হচ্ছে কি? সংরক্ষণশীল বা কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ কি? অর্ধ সংরক্ষণশীল। আর হচ্ছে কি? এটা হচ্ছে কি? ডিসরাপটিভ।
ডিসরাপটিভ হচ্ছে যে বিচ্ছুরণশীলের ক্ষেত্রে আর কি। সেমি কনজারভেটিভ এর কি অর্ধ সংরক্ষণশীল, আমরা জানি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে তো ডিএনএ রেপ্লিকেশন হয়, তাই না? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতেই তো ডিএনএ রেপ্লিকেশন হয়, তাহলে এবার কি সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ ডিএনএ অণুর জেনেটিক্যালি নিষ্ক্রিয় অংশগুলোকে কি বলা হয়? জেনেটিক্যালি নিষ্ক্রিয় অংশগুলোকে কি বলা হয়? আমরা জানি যে হচ্ছে কি বলছে এখানে নিষ্ক্রিয় অংশগুলোকে কি বলা হয়? আচ্ছা, মেইনলি 2% জিন বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে কি করে? অংশ গ্রহণ করে। বাকি 98% কি নিষ্ক্রিয়। মাত্র 2% হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে, 98% কি নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয়গুলোকে কি বলা হয়? জাঙ্ক ডিএনএ। কি বলা হয়? জাঙ্ক ডিএনএ বলা হয়। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন দেখি। ডিএনএ রেপ্লিকেশনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম? ভেঙে দেওয়ার কাজ কার? ভেঙে দেওয়ার কাজ হচ্ছে হেলিকেজের। ভেঙে দেওয়ার কাজ কার? ভেঙে দেওয়ার কাজ হচ্ছে হেলিকেজের। প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টির পরিমার্জন ধাপের সংখ্যা কতটি? ওই যে ওইটা প্রথমে আমরা এরকম একটা কোশ্চেন পড়ছি, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টির পরিমার্জনের ধাপ কয়টা? 3টা। কি কি? ওই যে ক্যাপিং, টেলিং, স্প্লাইসিং। ক্যাপিং, টেলিং, স্প্লাইসিং। এরপর প্রি এমআরএনএর অ্যাডেনিন নিউক্লিওটাইডকে কি বলা হয়? প্রি এমআরএনএর অ্যাডেনিন নিউক্লিওটাইডকে বলা হয় পলি এ টেল। কি বলা হয়? পলি এ টেল। এরপর প্রোটিন কোডিং জিনের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন এনজাইম প্রয়োজন হয়? প্রোটিন কোডিং এর জন্য প্রয়োজন হয় আরএনএ পলিমারেজ 2। প্রোটিন কোডিং জিনের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন এনজাইম ব্যবহার করা হয়? প্রোটিন কোডিং এর জন্য কি করা হয়? ট্রান্সক্রিপশনের জন্য ডিএনএ পলিমারেজ 2 ব্যবহার করা হয়। আরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলা হয়? আমরা জানি ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন, আর হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে রেপ্লিকেশন, আর ট্রান্সলেশন কি? আমরা জানি কি ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন, আর হচ্ছে কি রিভার্স ট্রান্সক্রিপশন কি? ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে আবার ডিএনএ হচ্ছে কি রিভার্স ট্রান্সক্রিপশন। তারপরে জেনেটিক কোড শুরু হয় কি দ্বারা? আমরা জানি কি স্টার্ট কোডন কি? AUG। স্টার্ট কোডন কি? জেনেটিক কোড শুরু হয় কোনটা? AUG দ্বারা। AUG দ্বারা আমি জানি সবাই পারেন, এগুলো ইজি লাগতেছে। পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? আমরা মনে রাখবো যে হচ্ছে পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোড হচ্ছে কোনগুলা? সমাপ্তি কোডনগুলা। কোনগুলা? সমাপ্তি কোডনগুলা। তাহলে অ্যান্সার কি হইব? আমরা জানি সমাপ্তি কোডন কি কি? UGG না কিন্তু, UGA, UAG, UAA, UGA, UAG আর হচ্ছে কি UAA। আচ্ছা, এরপরে কোশ্চেন, মধ্যপর্দার প্রধান উপাদান কোনটি? কে থেকে কোশ্চেন আসছে বলুন তো? কোন টপিক থেকে কোশ্চেন আসছে? হ্যাঁ, সাবাস, কোষ প্রাচীর থেকে কোশ্চেন আসছে। মধ্যপর্দার প্রধান উপাদান কোনটি? সেলুলোজ। সাবাস, সেলুলোজ, সেলুলোজ। এরপর একটি মাইক্রোফাইবেলে কতটি সেলুলোজ চেইন থাকে? কতগুলা? বলুন বলুন। একটা মাইক্রোফাইবেলে কতটি সেলুলোজ চেইন থাকে? রাজশাহীতে আসছিল। আমরা জানি কি 20টা মাইসিলিমিলা। 20টা মাইসিলিমিলা কি করে? একটা মাইক্রোফাইবেল গঠন করে। একটা মাইক্রোফাইবেল গঠন করে। আর এখানে একটা মাইসিলিতে কয়টা ছিল? 100টা সেলুলোজ চেইন ছিল। তার মানে কি 100 × 20, 100 × 20, তার মানে হচ্ছে কি 2000। অ্যান্সার হবে 2000টি। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে 2000টি। উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ কোনটা? উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ কোনটা? প্লাস্টিড। আর হচ্ছে এটা হচ্ছে মূলত দ্বিতীয় প্লাস্টিড, আর প্রথম হচ্ছে নিউক্লিয়াস। প্রথম হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে ক্লোরোপ্লাস্ট নেই কোনটির? ক্লোরোপ্লাস্ট নাই কার? সবুজ শৈবালের। সবুজ শৈবালের আছে, জিমনোস্পার্মেরও আছে, অ্যাঞ্জিওস্পার্মেরও আছে। আদিকোষী প্রাণী কাকে দেখা যাচ্ছে এখানে? সায়ানোব্যাকটেরিয়া। তাহলে ক্লোরোপ্লাস্ট নাই কার? ক্লোরোপ্লাস্ট নাই হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার। কোষ গহ্বরের আবরণকে বলা হয় কি? কোষ গহ্বরের আবরণকে কি বলা হয়? আমরা জানি কোষ গহ্বরের আবরণকে বলা হয় টনোপ্লাস্ট। কি বলা হয়? টনোপ্লাস্ট। কোষ গহ্বরের আবরণকে কি বলা হয়? টনোপ্লাস্ট বলা হয়। এরপরে কোশ্চেন, জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক কোনটা? জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক কি? কোষ। সাবাস, কি হবে? কোষ। জীবের মৌলিক গঠনগত কার্যগত একক হচ্ছে কি? কোষ। কোন বিজ্ঞানীকে কোষ বিদ্যার জনক বলা হয়ে থাকে?
কোন বিজ্ঞানীকে কোষবিদ্যার জনক বলা হয়ে থাকে? আমরা একদম প্রথমেই পড়েছি কোষবিদ্যার জনক বলা হয় কাকে? রবার্ট হুককে। কাকে? রবার্ট হুককে। কোন বিজ্ঞানীকে কোষবিদ্যার জনক বলা হয়ে থাকে? রবার্ট হুককে। নিচের কোনটি প্রকৃত কোষ দ্বারা গঠিত? নিচের কোনটি প্রকৃত কোষ দ্বারা গঠিত? ক্লোরেল্লা। কি হবে অ্যান্সার? ক্লোরেল্লা। নিচের কোনটি প্রকৃত কোষ দ্বারা গঠিত? ক্লোরেল্লা। নস্টক, প্রিয়ন, ইকোলাই এগুলো হবে না। প্রকৃত কোষে একমাত্র কি? এগুলো সবই হচ্ছে আদিকোষী। আর এক প্রকৃত কোষে একমাত্র কি? ক্লোরেল্লা। নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য অথবা উদাহরণ নয়? মানে কি? আদিকোষী কোষের বৈশিষ্ট্য না কোনটা? আকার 1 থেকে 10 ন্যানোমিটার না, এর আকার কত? এর আকার তো হচ্ছে 0.5, এই ফোকাস পড়ে হাতের মধ্যে, 0.5 হচ্ছে মাইক্রোমিটার থেকে হচ্ছে 10 মাইক্রোমিটার। তার মানে এটা হচ্ছে সঠিক হচ্ছে না। আর অপশনগুলো পড়ি আমরা। ক্রোমাটিনে ডিএনএ থাকে, হ্যাঁ ক্রোমাটিনে ডিএনএ থাকে। মাইটোসিস কোষ বিভাজন হয় না, মাইটোকন্ড্রিয়া উপস্থিত না, এটা তো মাইটোকন্ড্রিয়াও থাকে না, একমাত্র শুধু রাইবোজোম থাকে আমাদের, যে পর্দা করে না সে থাকে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া উপস্থিত, এটাও তো ভুল হয়। তার মানে এখানে আমরা লিখতে পারি কি? ক আর হচ্ছে কি ঘ হবে হচ্ছে উত্তর, খ আর ঘ হবে উত্তর। আচ্ছা, কোষের সাইটোপ্লাজমে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? সাইটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে কোনটা? সাইটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে হচ্ছে পানি। কোনটা বেশি থাকে? পানি। এরপর কোনটি উদ্ভিদ কোষ প্রাচীরের উপাদান নয়? আমরা জানি কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ ছিল, হেমোসেলুলোজ ছিল, গ্লাইকোপ্রোটিনও ছিল। কোনটা ছিল না? ফসফোলিপিড ছিল না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফসফোলিপিড। এরপর প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল এর তরল অংশ কোনটি? আমরা জানি প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের তরল অংশ হচ্ছে কোনটা? লিপিড। কোনটা? লিপিড। আর এই যে লিপিড তরল অংশ বলে, এটা হচ্ছে কি বিভিন্ন অক্ষ বরাবর কি পারে? ঘুরতে পারে। এই জন্য আগে কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। এরপর কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান নয় কোনটি? কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান নয় কোনটি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, সবগুলি তো রাসায়নিক উপাদান। কে না? তাহলে এখানে অ্যান্সার কি হবে? কপার। কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান নয় কোনটি? কপার। কোষের কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে? প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে কে? কে কার সাথে রিলেশন প্রোটিনের? রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষে কোন অঙ্গাণুটি বিদ্যমান? প্রোক্যারিওটিক কোষে কোন অঙ্গাণুটি বিদ্যমান? আদিকোষে কে থাকে? রাইবোজোম থাকে। এই প্রোক্যারিওটিক কোষেও থাকে, ইউক্যারিওটিক কোষেও থাকে, সবার সাথে তাল মিলিয়ে চলে কে? রাইবোজোম। রাইবোজোমের গঠন হলো কি? রাইবোজোমের মধ্যে কি থাকে? রাইবোজোমের মধ্যে শুধু থাকে প্রোটিন আর আরএনএ। রাইবোজোমের মধ্যে কি? রাইবোজোমের গঠন কি? প্রোটিন আর আরএনএ। রাইবোজোমের গঠন হচ্ছে প্রোটিন আর হচ্ছে কি? আরএনএ। প্রাণীকোষে লাইসোজোমের কাজ কি? প্রাণীকোষে লাইসোজোম কি করে? পরিপাক করে, শোষণ করে, রেচন করে, প্রজনন করে। প্রাণীকোষে লাইসোজোমের কাজ হচ্ছে পরিপাক করা। কি করা? পরিপাক করা। পরিপাকের মাধ্যমেই তো বিভিন্ন জীবাণু কি করে? ধ্বংস করে। কোন কোষাঙ্গাণুটি দ্বিস্তরী মেমব্রেন দ্বারা আবৃত? দ্বিস্তরী মেমব্রেন দ্বারা আবৃত কোনটা? দ্বিস্তরী মেমব্রেন দ্বারা আবৃত হচ্ছে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট। কি হবে অ্যান্সার? ক্লোরোপ্লাস্ট। লাইসোজোম হচ্ছে এক স্তর বিশিষ্ট, ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি? দ্বিস্তর বিশিষ্ট। এরপরে কোশ্চেন, শোষণের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোষের কোথায় অবস্থিত? মনে রাখবেন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা হচ্ছে থাকে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে। কোথায়? অন্তঃঝিল্লিতে, হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে। শোষণের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোষের কোথায় অবস্থিত? মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে। পোকা। এরপর প্রকৃত কোষের শোষণিক ইলেকট্রন পরিবহন তন্ত্র কোন মেমব্রেনে থাকে? প্রকৃত কোষের শোষণিক ইলেকট্রন প্রবাহ তন্ত্র, সেম কোশ্চেন, কোন মেমব্রেনে থাকে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃমেমব্রেনে থাকে। কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃমেমব্রেনে থাকে। আচ্ছা, আমাদের শেষ পৃষ্ঠা আর কি। উদ্ভিদ কোষে কোন অঙ্গাণু ও বর্ণ কণিকার উপস্থিতিতে পাতার রং সবুজ হয়? আমরা জানি পাতার রং সবুজ হয় কার কারণে? ক্লোরোপ্লাস্টের কারণে। কার কারণে? ক্লোরোপ্লাস্টের কারণে। এখানে কি ক্লোরোফিল নামক একটা কি থাকে? পিগমেন্ট থাকে। বেল্ট আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় কোথায়? আমরা জানি যে বেল্ট আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় কোথায়? আবার ব্লার হচ্ছে। আমাদের যে কিছু আমরা মুখস্থ করছিলাম, এটা হচ্ছে কি হইব? আচ্ছা, এক মিনিট। এই যে পেয়ালাকৃতির কি আমরা এখান থেকে মনে রাখবো হচ্ছে
সি, এখান থেকে চা মনে রাখবো, চা। পেয়ালার মধ্যে আমরা কি খাই? চা খাই না, তো এখান থেকে মনে রাখবো পেয়ালাকৃতি মানে কি? ক্যালামাইডোমোনাস। যাই হোক, সর্পিলাকার, সর্পি এখানে কিন্তু মিল আছে, সর্পি এসপি। স্পাইরোগিরা, ফিতা, আংটি, বেল্ট বা গার্টলাকৃতি, এটা হবে কি? ওলোথ্রিক্স। এটা হচ্ছে অনেক অনেক বেশি হচ্ছে কি ইম্পর্টেন্ট। কি হইব? ফিতা, আংটি, বেল্ট বা গার্ডেলাকৃতির থাকলে কি হবে অ্যান্সার? ওলোথ্রিক্স হইব। তারপরে গোলাকার, পিঠোপোড়া, পিঠা কি? পিঠা গোলাকার হয়, এটা কি? পিঠা কি হয়? গোলাকার হয়। এভাবে মনে রাখা যাইতে পারে আর কি। তাহলে বেল্ট আকৃতির ক্লোরোপ্লাস্ট কোথায় দেখা যায়? ওলোথ্রিক্সে। কোথায়? ওলোথ্রিক্সে। আর এই যে স্পাই কি হইব? সর্পিলাকার। আচ্ছা, এরপরে কোনটিকে কোষের রান্নাঘর বলা হয়? প্লাস্টিডকে কোষের রান্নাঘর বলা হয়। কাকে? প্লাস্টিডকে। কি আছে? ক্লোরোপ্লাস্ট। কি হবে অ্যান্সার? ক্লোরোপ্লাস্ট। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কত? মুখস্থ করেন। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা হচ্ছে 10 থেকে 40। কত? 10 থেকে 40। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা হচ্ছে 10 থেকে 40। মুখস্থ করে ফেলেন। এরপরে কোনটি আবৃতবীজ উদ্ভিদ কোষে অনুপস্থিত? আবৃতবীজী উদ্ভিদ কোষে নাই কোনটা? বলেন কোনটা নাই আবৃতবীজ উদ্ভিদ কোষে? আবৃতবীজ উদ্ভিদ কোষ বলছে, কিন্তু উদ্ভিদ কোষে নাই কোনটা? সেন্টিউল। কোনটা নাই? সেন্টিউল। এরপর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়? বলেন এটা। নিউক্লিয়াসে, সাইটোপ্লাজমে, রাইবোজোমে নাকি এমআরএনএ? কোথায় হবে ট্রান্সক্রিপশন? কোথায়? অবশ্যই নিউক্লিয়াসে। কোথায় হবে? অবশ্যই নিউক্লিয়াসে হবে। ক্রোমোজোমের রাসায়নিক গঠনে প্রোটিন কয় ধরনের? বলেন। ক্রোমোজোমের রাসায়নিক গঠনে প্রোটিন হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ক্ষারীয়, একটা হচ্ছে কি? অম্লীয়। একটা হচ্ছে অম্লীয়। পিজম সেটিবাম এর ক্রোমোজোম সংখ্যা কত? 14। নিউক্লিওসাইডের উপাদান কোনটা? নাইট্রোজেন ক্ষার থাকে, হ্যাঁ থাকে। পেন্টোজ সুগার থাকে, হ্যাঁ থাকে। ফসফেট নিউক্লিওসাইডের উপাদান নয়। 1 আর 2, অ্যান্সার হবে 1 আর 2। এরপর নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের কত নং কার্বনে নাইট্রোজেন ক্ষার যুক্ত থাকে? নাইট্রোজেন ক্ষার যুক্ত থাকে হচ্ছে 1 নাম্বার কার্বনে। কয় নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখি আমরা, যে হচ্ছে কোষের ডিএনএতে নাইট্রোজেন ক্ষারগুলো কিভাবে সজ্জিত থাকে? কোষের ডিএনএ তে নাইট্রোজেন ক্ষারগুলো কিভাবে সজ্জিত থাকে? আমরা জানি অ্যাডেনিন আর থায়ামিন থাকে হচ্ছে ডাবল বন্ড দ্বারা, আর গুয়ানিন আর সাইটোসিন থাকে কি? ট্রিপল বন্ড দ্বারা। তার মানে উত্তর হবে কোনটা? এ নাম্বার অপশন। উত্তর হবে কি? এ নাম্বার অপশন। কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? মাস্টার মলিকিউল কে? ডিএনএ। এখন দ্রুত আগে আদি কোষে জিন প্রকাশের এককে কি বলা হয়? আদি কোষে জিন প্রকাশের এককে বলা হয় কি? অপেরণ। আদি কোষে জিন প্রকাশের এককে কি বলা হয়? অপেরণ বলা হয়। আর হচ্ছে আমরা যদি এখান থেকে হচ্ছে জেনে রাখি যে প্রোমোটারের কাজ কি? প্রোমোটার কি করে? এটা হচ্ছে কি করে? আরএনএ পলিমারেজ হচ্ছে এনজাইম যুক্ত করে আর কি। এরপর রেগুলেটর কি করে? অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে। আর অপারেটর কি করে? গাঠনিক জিনের কি করে? প্রোটিন উৎপাদন করে আর কি। আচ্ছা, এরপরে ডিএনএ হতে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। ডিএনএ হতে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয়। কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয়। কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারটি শুধুমাত্র আরএনএতে পাওয়া যায়? শুধুমাত্র আমরা জানি হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিনটা থাকে হচ্ছে ডিএনএতে, আর থায়ামিনের পরিবর্তে ইউরাসিলটা থাকে কোথায়? আরএনএতে। ইউরাসিলটা কোথায় থাকে? আরএনএতে। এরপর ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিসি মাইটোকন্ড্রিয়ার কোন অংশে সন্নিবেশিত? কোন অংশে সন্নিবেশিত? আমরা জানি কোথায়? ওই যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃমেমব্রেনে। এবারে 3বার পাইলাম এই কোশ্চেনটা না। ইটিসি মাইটোকন্ড্রিয়ার কোন অংশে সন্নিবেশিত? অন্তঃমেমব্রেনে। উদ্ভিদ কোষের বহিরাবরণ কি? উদ্ভিদ কোষের বহিরাবরণ হলো ঠাস করে টনোপ্লাস্ট দাগায়েন না। উদ্ভিদ কোষের বহিরাবরণ কি? কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের বহিরাবরণ হচ্ছে কি? কোষ প্রাচীর। আর কোষ প্রাচীরের হচ্ছে কি? আবরণ হচ্ছে কি? টোনোপ্লাস্ট। আচ্ছা, তাহলে উদ্ভিদ কোষের বহিরাবরণ হচ্ছে কি? কোষ প্রাচীর। আর একটা কোশ্চেন, প্রোক্যারিওটিক জীবের উদাহরণ কোনটি? বলুন, প্রোক্যারিওটিক জীবের উদাহরণ কোনটি? এটাও আপনারা কমেন্টে উত্তর করে যাবেন। আজকের মতো এতটুকুই। আরেকটা ক্লাস আমাদের লাগবে এই কোষের গঠন থেকে। আরেকটু প্র্যাকটিস করবো আমরা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।